দল তো একটা ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ব মনুবাদী চিন্তার দল হিসাবে উঠে আসছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মাটিতে। তাদের দল যারা প্রান্তিক মানুষ, লেখা মানুষ, শ্রমজীবী মানুষ, আজকে এখানে বস্ত্র বিতরণ হবে। আচ্ছা, ৭৮ বছর স্বাধীনতার পরে যাকেই বস্ত্রটা দেওয়া হোক, বস্ত্র দান এটা তো কথা ছিল। এর জন্য তো মীর নিসার আলী প্রাণ দেয়, এর জন্য তো ক্ষুদিরাম প্রাণ দেয়নি, এর জন্য তো আশফাকুল্লাহ খান প্রাণ দেননি, এর জন্য তো নেতাজি জন্মগ্রহণ করেননি এই স্বাধীনতার জন্য। ৭৮ বছর ধরে ৭৯ বছর ধরে স্বাধীনতার সংগ্রামের পরে, ভারত স্বাধীন হওয়ার পরে আজও দেশের মানুষ, কেন্দ্রীয় সরকার গবেষণাতে তারা বলছেন তাদের 10% ইনকাম সম্পদের অধিকার তারা 70% মানুষ। অর্থাৎ ভারতবর্ষের যে সম্পদ, সেই সম্পদের মালিক হচ্ছে আমাদের মতন মানুষরা, হচ্ছে 10%। তাহলে 70% সম্পদের মালিক কারা? आज दिन आ गया है। सुनो भाई लोग, आप लोग सुन लीजिए ध्यान से, हमारा ये मोदी का गारंटी लाल कलर ওয়াকফ আইন জারি করা হলো, সংশোধনী বিল আনলেন। কেন আনলেন? ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে, মোদিকে চালায় যে ধীরুভাই আম্বানি, তার যে বউ নীতা আম্বানি, মহারাষ্ট্রের বুকে যে ফ্ল্যাটটা বা বাড়িতে আছে, যার উপরে প্লেন নামে, হেলিকপ্টার নামে, সেটা ওয়াকফ সম্পত্তির মধ্যে। আবার এখানে ফিরাদ হাকিম সমস্ত ওয়াকফ আইনটা দরকার কাদের জন্য? জমি মাফিয়াদের জন্য। জমি মাফিয়াদের আরো জমি চাই, আর আমি আপনি ফসলের ন্যায্য মূল্য পাবো না, শ্রমের ন্যায্য মজুরি পাবো না, মা বোনেদের অধিকার প্রতিষ্ঠিত হবে না, আমার অভয়ারা ধর্ষিতা হবে, নাবালিকা ধর্ষিতা হবে, আর দিদিমণি আমার রাজ্যে দাঁড়িয়ে বলবেন একটুখানি শরীর থাকলে সর্দি জ্বর হয়, দুষ্টু দুষ্টু ছেলে মেয়েরা একটু দুষ্টুমি করে ফেলেছে। আর কামদুনির ক্ষেত্রে উনি কি বললেন? আরে এটা তো নকশালদের মদত দেওয়া। অর্থাৎ সমস্ত ধর্ষকদের আড়াল করবার জন্য মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে রইলেন সশরীরে। এবং এইখানে যারা চুনোচাটা দল, যারা আপনাদের পাশে প্রতিদিন তারা দেখেন, তারা যদি এতই সততার প্রতীক হয়ে থাকেন, এতই যদি উন্নয়ন করে থাকেন, তাহলে পঞ্চায়েত নির্বাচনে গণনা কেন্দ্র থেকে মেরে বের করে দিয়ে ক্ষমতা দখল করলেন কেন? কেন এতই যদি জনসমর্থন থাকে মাননীয়া? আর সেই সময় শুভেন্দু অধিকারী একটা মামলা করেছিলেন হাইকোর্টে। আপনাদের খেয়াল থাকবে যারা পঞ্চায়েতের এখানে জিতেছেন, মুজাফর ভাইয়ের শ্রী ভাবি জিতেছেন, অনেকেই এখানে জিতেছেন, আমাদের ক্যান্ডিডেট আছেন, দেখবেন বলেছিলেন যে পঞ্চায়েতের রেজাল্ট বেরোবে না, বন্ধ থাকবে, কোন পঞ্চায়েত গঠন হবে না। মনে আছে আপনাদের? হাইকোর্টে সুপ্রিম একটা শুভেন্দু অধিকারী মামলা, তারপর পর আমি প্রায় 6টা মামলা করি হাইকোর্টে দাঁড়িয়ে। কি অদ্ভুত ব্যাপার! প্রতিদিন আমি হাইকোর্টে, অশোকনগরের কিছু কেন্দ্র আপনারা দেখেছেন, গণনা কেন্দ্র থেকে মেরে বের করে দিয়েছে আমাদের ভাইকে, ইসমাইলকে বের করে দিচ্ছিল, সেটা নিয়ে আমি বহু 4টে মামলা ফাইল করি হাইকোর্টে। এবং সেই মামলা চলাকালীন আমি বারবার খোঁজ নিতাম শুভেন্দু অধিকারীর মামলার রায়টা কোথায়। আর তো হিয়ারিং হয় না, আজও সে হিয়ারিং হলো না, পঞ্চায়েত গঠন হয়ে গেল, জেলা পরিষদ গঠন হয়ে গেল। তাহলে গেমটা কোথায় বুঝতে পারছেন? পঞ্চায়েত থেকে বোঝার চেষ্টা করুন। আর ঠিক আজকে দাঁড়িয়ে শামসুল মল্লিক স্যারকে জানাই স্বাগতম, শামসুল আলী স্যারকে জানাই স্বাগতম, শামসুল স্যারকে জানাই স্বাগতম। আর আজকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন আপনাদের মধ্যে একটা গিমিক কাজ করছিল, লোকসভায় ভোট হয়নি বলে আপনারা ভেবেছিলেন যে কাকে ভোট দেব। আমি জানি এখান থেকে 1,30,000 আমার ভোট পাওয়ার কথা ছিল দেগঙ্গায়, সেখানে আমি 52,000 ভোট পেয়েছি। বাকি ভোটটা কোথায় গেল?
নেতৃত্ব করে ঘটনাটা জানিয়েছিলাম। আমার রাজ্যের আমার এই বারাসাত কেন্দ্রের অফিস ছিল খিলকা। একদিন ভোটের প্রায় 15 দিন বাদে আমি বসে আছি, এক ভদ্রলোকের গল্পটা আপনাদের জানার দরকার। এক ভদ্রলোক এসে আমাকে বললেন, আপনি কি তাপস ব্যানার্জি? হ্যাঁ। আপনি তো আইএসএফ এর ক্যান্ডিডেট ছিলেন। দাদা একটা কথা বলবো। কি কথা? বলে আমি ইভিএম এর ওই বাংকার, মানে যে বাংকারে করে ট্যাঙ্কারে করে ইভিএম গুলো যায়, সেই ট্যাঙ্কারে করে উনি ইভিএম গুলো নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পরে যখন বারাসাতে নামাচ্ছেন, তখন ওকে বলছে অফিসাররা, দেগঙ্গার সব ইধার হাও, ইধার লাও, ইধার লাও, ইধার লাও, ইধার হাটাও। তো ও তখন বলছে, বলে দেগঙ্গার ইভিএম এদিকে সরাতে বলছেন। বলে তোমরা বুঝবা না, ওটা উপরের সাথে সেটিং আছে। এটা আমি ভোটে দাঁড়ানোর সময় বুঝেছিলাম। এখানে কাকুলিকে জেতানোর জন্য মোদিজি পুরো রেডি হয়ে পুরো প্রিন্টটা তৈরি করে রেখেছিলেন। তাই আপনারা যে ভোট দিয়েছেন সেই ভোট বাক্সে প্রতিফলিত হয়নি। আমরা 26 সালে ভাববেন সেটাই যদি হয়, তার জন্য পার্টি ভাবছে। কিন্তু এটা জেনে রাখুন, বিজেপি আর তৃণমূল যারা একদিন ভেবেছিলেন বিজেপিকে হাঁটাতে তৃণমূলকে ভোট দিতে হবে, একেবারেই মূর্খের স্বর্গে তারা বাস করছেন। তৃণমূল আর বিজেপি আজকে এক, এটা আইন জারির মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এখনো যে সমস্ত মানুষকে মনে করেন মমতা ব্যানার্জি সততার প্রতীক, ভুল করবেন। মমতা ব্যানার্জি আপনাদের মাসিয়া ওই রেড রোডে গিয়ে শুধুমাত্র একটা হিজাব পরে মানে মোনাজাত করবেন, করে আপনার ধর্মের সর্বনাশ করে দিয়ে আসছেন, সেটা আপনি জানেন না। আর সরকারি টাকায় উনি একের পর এক তুমি কি জগন্নাথ মন্দির দীঘায় করছেন, নিউ টাউনে একটা মন্দির করছেন, সে জমিটা কারখানার জন্য মানে দেওয়ার কথা ছিল সেটা করছেন। আর আমি পরশুদিন কালকে সকাল বেলায় আমি শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ থেকে ফিরেছি বাড়িতে। উত্তরবঙ্গে যেখানে দাঁড়িয়ে ওই যে মহাকাল মন্দির করবেন, ওইখানে একটা শিল্পনগরী হওয়ার কথা, সেখানে মন্দির করবেন। একের পর এক উনি দেখবেন ওই চলতে চলতে বক্তৃতা দেয়, হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে বক্তৃতা বলেন, দেখবেন শুধু মন্দির আর মন্দির, মন্দির আর মন্দির করে যাচ্ছেন। আর বিজেপি মসজিদ ভাঙছে আর মন্দির করছে। বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎ কিছু দেখলেন? দেখলেন? তাহলে মমতা ব্যানার্জি আসার পরে এখানে আরএসএস এর সংখ্যা সবচাইতে বেশি হয়েছে। আরএসএস সংখ্যা বেড়েছে সবচাইতে মমতা ব্যানার্জি গভর্নমেন্টে আসার পরে। বাম আমলে আরএসএসরা নড়তে চড়তে পারতো না। কেন? আরএসএস এর দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। আর ভারতবর্ষের একমাত্র দল যে দলটাকে পরিচালনা করে নিজে না চলে আরএসএস, সেটা ভারতীয় জনতা পার্টি। আর আপনারা ভাবছেন বিজেপির মতন একটা ফ্যাসিস্ট শক্তি, ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে, সেই রসদ যোগাচ্ছে মমতা ব্যানার্জি। এইটা আগে মাথায় ঢুকিয়ে নেবেন স্পষ্ট ভাবে। যদি মমতা ব্যানার্জিকে হাঁটাতে না পারেন, ভারতীয় জনতা পার্টিকে কিন্তু হাঁটানো সম্ভব নয়। আজকের সে সময় এসছে। আপনাদের মধ্যে ভাবছেন হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ করছে না, বাবা খুব সাবধান, খুব সাবধান। উনি কিন্তু বিজেপির গর্বে থেকে কিন্তু ওখানে এসছেন, তৃণমূলে এসেছিলেন। মমতা ব্যানার্জিও কিন্তু বিজেপির গর্ভে থেকে তৃণমূলের জন্ম। মমতা ব্যানার্জিও বিজেপির দালাল, হুমায়ুন কবির বাকি দিন বলে দেবে কি হতে যাচ্ছে। খুব সাবধান। আবেগ ভালো না, ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যারা রাজনীতি করে তারা ধ্বংসাত্মক রাজনীতি করে, যেরকম বিজেপি করছে, মমতা ব্যানার্জি করছে। তাহলে সরকার এমনকি রাম মন্দির যেটা গঠন হয়েছে বাবরি মসজিদ ভেঙে, যারা আমরা 6ই ডিসেম্বর, আমার আজও মনে পড়ে, কদিন আগে আমার মাতৃবিয়োগের দিন চলে গেল। 4 ডিসেম্বর 1992 সাল। অনেকে জন্মগ্রহণ করেননি, আমার মা মারা গেছে 4 ডিসেম্বর। আমি রাত 12টায় অফিস থেকে, আমি ডায়মন্ড হারবারে তখন পোস্টিং, ব্যাংকে চাকরি করি, ফিরে এসেছি, এসে শুনলাম মা মারা গেছে। 5 তারিখে সকালে দাহ করে 6 তারিখে জানেন হিন্দু মতে কি হয়, সবটাই আমাদের একটা ব্যাপার স্যাপার থাকে, সে জায়গায় গেলাম না আমি। 6 তারিখে শুনলাম বাবরি মসজিদ ভাঙার পরেই ওই সন্ধ্যেবেলায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। বউ, আমার বাচ্চা তখন খুব ছোট্ট। আমি 3 দিন বাদে বাড়ি ফিরি, পুরো এলাকাগুলোকে শান্ত করে রেখে, মানে দাঙ্গাবাজ সেভাবে বোঝে সেইভাবে তৈরি হয়েই কিন্তু প্রোটেকশন দিতে গেছিলাম আপনাদের মতন মানুষকে। আমি সেই তাপস ব্যানার্জি। দাঙ্গাবাজদের হাঁটাতে গেলে দাঙ্গা করেই হাঁটাতে হয় শান্তির স্বার্থে। অর্থাৎ অশান্তি যারা তৈরি করেন তাদেরকে কিন্তু আপনার অশান্তি করেই বন শান্তি ফেরাতে। অর্থাৎ যারা যাদের ঘরে জানবেন সন্ত্রাস ঢোকাতে যদি না পারেন, সন্ত্রাসীদের ঘরে যদি সন্ত্রাস ঢোকাতে না পারেন, আপনি শান্তি ফেরাতে পারবেন না। তার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে, তার জন্য জনগণকে সাথে নিতে হবে, জনগণকে একত্রিত করে আপনার অধিকার আদায়ের সংগ্রামকে দৃঢ়তার সাথে আপনাকে ঘোষণা করতে হবে, রুখে দাঁড়াতে হবে। নো পাস রানা পার ওরা পাবে না। যারা দুষ্কৃতী, যারা তৃণমূল করেন, যারা বিজেপি করেন, তাদের মতন ভীতু লোক আর নেই। কেন জানেন? চোর চুরি করার আগে কিন্তু ঘরে যখন চুরি করতে আসে ভয় দেখে কেউ জেগে আছে কিনা।
যার জন্য দেখবেন অনেক সময় ঘুমের ওষুধ দিয়ে দেয়, তো তারও কিন্তু ভয় আছে। তাহলে তৃণমূল যারা করে ভালো চোর তারা, আর বিজেপি যারা করে ভালো ডাকাত তারা। তার জন্যই আজকে ইলেকট্রিকের বিদ্যুতের দাম বেড়েছে। মা বোনেদের অধিকার, মা বোনেদের যে লক্ষ্মীর ভান্ডার, মা বোনেদের যেদিনকে লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছে সেদিনকে ইলেকট্রিকের বিলটা দেখবেন, সেদিনকে ইলেকট্রিক বিলটা দেখবেন, আর লক্ষ্মীর ভান্ডার চালু হওয়ার পরের দিন থেকে ইলেকট্রিক বিলটা দেখবেন। আপনার টাকাটা ইলেকট্রিক বিলের মাধ্যমে নিয়ে নিয়েছে, কারণ গোয়েঙ্কা থেকে তখন মমতা ব্যানার্জি অলরেডি